আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে বাংলাদেশে যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, একটি ঘোলাটে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো ধরনের তৎপরতা দেখাতে আমরা দেখছি না, এবং বাংলাদেশ সেনাবাহিনীকে রাজপথ তেমন অ্যাক্টিভলি আমরা দৃশ্যমানভাবে দেখছি না। পুলিশ তো একেবারে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তার মানে 1 মাস আগে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছিল, আমরা আমাদের সেনাবাহিনীর সদস্যকে আস্তে আস্তে করে সকলকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। প্রথমে 15,000 সৈন্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব, তারপর আস্তে আস্তে সকল সৈন্যকে আমরা ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। তাহলে কি কোনো ধরনের সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া ছাড়া, এই সরকার কোনোভাবে ঘোষণা দেওয়া ছাড়া সেনাবাহিনীর সদস্যকে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি সকলকে একেবারে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে? আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি না, কোনো ধরনের তৎপরতা নেই, এবং পুলিশ বাহিনীও কিন্তু কোনো ধরনের ভরসা পাচ্ছে না। তারা কিন্তু খুবই নিষ্ক্রিয়, কারণ সেনাবাহিনী এতদিন মাঠে থাকার কারণে পুলিশ বাহিনী একটা ভরসা পেত এবং সাহস দেখিয়ে অনেক কাজ করতে পারত। সরকার কেন এই প্ল্যানিং করলো যে সেনাবাহিনীর অনেক সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে, সেটা কেন প্রচার করলো না? সেটা প্রচার না করার মেইন কারণ হচ্ছে যাতে সন্ত্রাসীরা ভয় পায় এখনো সেনাবাহিনী আছে, যাতে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামতে ভয় পায় এখনো সেনাবাহিনী আছে, মানে মনের মধ্যে সকলের এখনো যাতে ভয়টা থাকে, সেই কারণে সেনাবাহিনীকে যে আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, বা সেনাবাহিনী যে আস্তে আস্তে মাঠ থেকে উঠে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে জনগণকে বুঝতে না দেওয়া, সন্ত্রাসীদেরকে বুঝতে না দেওয়া। আরে ভাই, সন্ত্রাসীরও চোদু না, এই সাধারণ জনগণও চোদু না। আর সেনাবাহিনীকে আজীবন মাঠে রেখে সন্ত্রাসীদেরকেও দমন করতে পারবেন না, এবং যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা অনিয়ম এবং সন্ত্রাসী কার্যকলাপ, বিভিন্ন ধরনের কার্যকলাপ করবে, তাদেরকেও দমন করতে পারবেন না। দমন করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে এবং পুলিশকে ভরসা দিতে হবে যে তোমরা তোমাদের মতো করে কাজ করো, আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না, যত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তার করো এবং নির্বাচনের পরিবেশটা তোমরা তৈরি করো। আপনারা পুলিশকে সে খুললাম একটা ছুট দেন, দেখবেন পুলিশ সকল কিছু নিয়ন্ত্রণ করে ফেলবে, সেনাবাহিনী ছাড়াও। এখন মাঠে অ্যাক্টিভলি সেনাবাহিনী নেই, পুলিশ নিষ্ক্রিয়, কি নির্বাচন দিবেন আপনারা? নির্বাচনের দিন বলতেছেন সেনাবাহিনী থাকবে, কিন্তু কেন্দ্রের মধ্যে সেনাবাহিনী থাকবে না, আরো আধা কিলোমিটার দূরে সেনাবাহিনী ক্যাম্প করে থাকবে। এভাবে করে কত যে হত্যা হবে প্রত্যেকটা কেন্দ্রে, আপনারা সেটা ধারণা করতে পারেন? অলরেডি নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামী এবং বিএনপি সংঘর্ষ করে করে প্রতিদিন 30 জন 40 জন করে আহত হচ্ছে, এক দুজন করে মারা যাচ্ছে। ওগুলা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে হওয়ার কারণে অনেক বেশি নিউজে আসতেছে না, তারা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, সে কারণে নিউজে আসতেছে না। কিন্তু এরকম হাদির মতো অনেক হাদি ডেইলি মারা যাচ্ছে বিএনপি এবং জামাতের সংঘর্ষে। আর আমাদের যিনি নির্বাচন প্রধান কমিশন, তিনি বলতেছে এগুলো সকল কিছু বিচ্ছিন্ন ঘটনা। এর আগেও কিবরিয়া সাহেবের মতো লোক মারা গিয়েছে নির্বাচনের টাইমে। আরো আহসানুল্লাহ মাস্টারের উদাহরণ দিচ্ছে, মানে একটা দিয়ে আরেকটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। বাংলাদেশে যে শুধু নির্বাচনের ব্যাপার ছাড়াও বাংলাদেশে যে ডেইলি কতজন মানুষ মারা যাচ্ছে তারও কোনো হিসাব নাই, কোনো কিছু মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। আমরা সাধারণ মানুষ ভিডিও করার ফলে যে সকল ভিডিও হয় সেগুলোর মাধ্যমে আমরা মিডিয়াতে কিছু জানতে পারি। তাছাড়া 64টা জেলার মধ্যে এত ভয়াবহ পরিস্থিতি, নিজেরা কোন দলে ডেইলি কত মানুষ মারা যাচ্ছে, সাধারণ মানুষ কত ধরনের চাঁদাবাজি, লুটপাট, গুম খুন ডাকাতের শিকার হচ্ছে, সকল কিছুই নিউজ আসতে দেওয়া হচ্ছে না। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সরকার বাংলাদেশে কোনো নির্বাচন দিতে পারবে না, এবং এই নির্বাচন যদি দেয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ নির্বাচন হবে এবং হাস্যকর একটি নির্বাচন হবে। কারণ যে নির্বাচনে বাংলাদেশের 60% মানুষ ভোট কেন্দ্রে যাবে না, যে নির্বাচনে বাংলাদেশের 60% মানুষ ভোট দিতে যেতে পারবে না, সেই নির্বাচন কি করে গ্রহণযোগ্যতামূলক হয়? আর এই রকম ভঙ্গুর প্রশাসন নিয়ে আর আর্মির কোনো অ্যাক্টিভিটি নাই, এই অবস্থাতে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। যেখানে এমপি প্রার্থীরা নিরাপদ না, তাদেরকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে। আর এইদিকে স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা কি বলছে? তিনি বলছে যারা এমপি প্রার্থী হবে সকলকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। আরে ভাই, আপনি সকলকে অস্ত্রের লাইসেন্স দিয়ে, অস্ত্র তুলে দিয়ে তাদের জানা নিরাপত্তা দিতে পারবেন যদি পরিবেশ তৈরি না করেন? আশেপাশে ঘুরঘুর করে থাকবে, সে যদি আপনি প্রস্তুতি নেওয়ার আগে আপনাকে গুলি করে দেয়, আপনি অস্ত্র তো বাইরে করতে পারবেন না। কথা বুঝেন নাই? এগুলো হচ্ছে হাস্যকর কথাবার্তা। আপনি এই ধরনের কথাবার্তা বলার মেন কারণ হচ্ছে যে আসিফ মাহমুদের যে 2টা অস্ত্রের লাইসেন্স আছে সেই 2টাকে বৈধতা দেওয়ার জন্য। কথা বুঝেন না? মানুষ এখন প্রশ্ন তুলবে যে আসিফ মাহমুদ এখন উপদেষ্টা নাই, সে তার 2টা অস্ত্র কি এখন জমা দিয়েছে সরকারের কাছে? জমা দেয়নি।
যখন এই সকল প্রশ্ন উঠবে তখন যাতে আপনি বলতে পারেন আমি তো বলেই দিয়েছি যে সকল এমপি প্রার্থী আছে তাদের জানের নিরাপত্তার জন্য অস্ত্র লাইসেন্স দেওয়া হবে, সে কারণে আসিফ মাহমুদের আগে থেকে অস্ত্র লাইসেন্স আছে, সে কারণে তার অস্ত্রগুলা জমা দেওয়া লাগেনি। বাংলাদেশের মানুষ এখন চোদু না, আমরা সকল কিছুই বুঝতে পারি। একজনের অস্ত্রের লাইসেন্স বৈধ করার জন্য, একজনের দুইটা অস্ত্র বৈধ করার জন্য বাংলাদেশের সকল এমপি প্রার্থীর আপনি অস্ত্রের লাইসেন্স দিবেন। এমপি প্রার্থীরা অস্ত্র লাইসেন্স দিয়ে কি করবে? কিছুই করতে পারবে না। কথা বুঝেন নাই? সে এক হাত দিয়ে অস্ত্র ধরে রাখবে নাকি নির্বাচনী প্রচার প্রচারণা করবে? বাংলাদেশের মানুষকে আপনি বোকা বানাচ্ছেন এই ধরনের বক্তব্য দিয়ে। উনি নাকি জেনারেল ছিলেন, এই ধরনের বুদ্ধি নিয়ে বুঝি উনি জেনারেল ছিল। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আমার ইতিহাস পড়ার যত স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছি আর জীবনও আমি এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখিনি বাংলাদেশের ইতিহাসে। এগুলো সকল হাস্যকর ব্যাপার স্যাপার। তাই সেনাবাহিনী যদি সত্যিকারে সকলে বেড়াকে ফিরে যায় বা অল্প কিছু সংখ্যক থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ সময় আসছে। অলরেডি ভয়াবহ সময় শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এখনো রাজপথে নামা নাই। আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী, বিএনপি, এই ডক্টর মুজগম ততস্থ হয়ে আছে। এদিকে আবার সেনাবাহিনী আগের মতো অ্যাক্টিভ নেই। আর সেনাবাহিনী থাকা অবস্থা আওয়ামী লীগ সারা বাংলাদেশ লাড়াচাড়া করে ফেলেছিল কয়েকটা ঝটিকা মিছিল দিয়ে। এখন যদি আওয়ামী লীগ পুরো শক্তি নিয়ে নামে, এই সরকারের ক্ষমতা আছে যে আওয়ামী লীগকে ধরে রাখার। আর এই সরকার গালবাজি করে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না। আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। এর টোকাই হাসনাত, তারপরে টোকাই সার্ভিস আলম, পেটলা নাহিদ, জামাত ইসলামের লোকরা এই ধরনের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বকে। তারা কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে বকে নাকি উত্তীর্ণ ছাড়া গাঁজা খেয়ে বকে, সেটা আমার বোধগম্য না। তাই এই ধরনের উল্টাপাল্টা বকাবকি বাদ দিয়ে সবাই মিলে বসুন, বসে আওয়ামী লীগ সহ কিভাবে নির্বাচন করবেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করবেন সেদিকে মনোযোগ দেন। সেদিকে মনোযোগ না দিয়ে এভাবে গালগপ্প মেরে 30-40% মানুষ নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। 60% মানুষকে বাইরে রেখে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন দিয়েও দেশকে সুন্দরভাবে শাসন করতে পারবেন না। বুঝেন নাই? হয়তোবা এখন নতুন নতুন বাল গজাইছে, একটু গরম গরম আছেন, একটু উল্টো উল্টাই দেখতেছেন, সে কারণে বিভিন্ন বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করতেছেন। আর্মি তো সম্পূর্ণরূপে একেবারে উঠে যাক, পিঠের চামড়া কারো থাকবে না। কথা বুঝেন নাই? মায়ের একটাও মাটিতে পড়বে না। এটা 5 আগস্টের আগের সময় না যে ইমোশনাল দেখিয়ে ব্রেনওয়াশ করে রাজপথে জনগণকে নামিয়ে ফেলবেন, আওয়ামী লীগকে একেবারে খুঁটাসা করে ফেলবেন, দমিয়ে ফেলবেন, আর্মিও আপনাদের পক্ষে চলে যাবে। সে পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। এখন উল্টো হয়ে গিয়েছে। আওয়ামী লীগ রাজপথে নামলে, আওয়ামী লীগকে যদি কাউকে কর্মীকে গুলি করা হয় এবং কাউকে মেরে ফেলার চেষ্টা করা হয়, আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে নামলে আওয়ামী লীগের পাশে জনগণও থাকবে, আর্মিও থাকবে, পুলিশ সকলেই থাকবে। তোমরা তখন নিজের কবর নিজে করে মাটির ভিতর ঢুকে যেতে হবে। পালানোরও পথ পাবে না। আওয়ামী লীগের তো পালানোর পথ ছিল ভারত, তোমাদের পালানোর পথ ভারতও নাই। ভারতও ঢুকতে পারবে না। বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে তুমি পালাতে হবে, না হলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। পাকিস্তানও যাওয়ার পথ নাই, কারণ ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে। আর ভারত তোমাদের মতো রাজাকারের শাবকদেরকে আকাশপথ খোলা রাখবে না, ওইখানেই পাখির মতো শুট করে ফেলে দিবে। এটাই তোমাদের আগামীর ভবিষ্যৎ। চাই বহুত পাকনামি করছো, বহুত গালবাজি করছো, বহুত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছো, এখনো সময় আছে লাইনে আসার। বয়স কম, হয়তোবা শেখ হাসিনা মাফ করে দিতে পারে। ওনার মন অনেক বিশাল, এটাই বাস্তবতা। তাই আর্মি সত্যি যদি ব্যারাকে ফিরে যায়, এই আওয়ামী লীগকে ঠেকাবে কে? এটাও আমার প্রশ্ন। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।